নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। এটা কিন্তু তোমাদের কিন্তু ইকোনমিক্স সলভ করাবো। আজকে আমি পেজ নম্বর 270, আজকে আমি ইকোনমিক্সের এসি 270 নম্বর যে পেজ আছে সেই পেজটা আজকে আমি সলভ করাবো। এর আগে আমি 249, এসি 130, এসি 64, এসি 21 এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তো দেখো এসি 270 নম্বর পেজ সলভ করাচ্ছি। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখো বলছি, তোমরা ভালো করে শোনো আমি কি বলছি। যে স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে মোট ব্যয়ের পরিমাণ হবে, সি এর আনসার হবে মোট স্থির ব্যয় হবে, মোট স্থির ব্যয় হবে। পরে প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের পর্যাপ্ত শর্তটি হলো, অ্যান্সার হবে বি এর আনসার হবে এমসি রেখা ঊর্ধ্বমুখী। পরে প্রশ্ন রোমান 3 তে, নিচের দেওয়া বিষয়গুলির কোনটির জন্য একটি দ্রব্যের যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে? অ্যান্সার হবে এর আনসার হবে শ্রমিকের মজুরি হ্রাস। পরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, একচাটিয়া ক্ষমতা মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নারের সূচকটি হলো। তো দেখো অ্যান্সার হবে ডি এর আনসার হবে। পরে প্রশ্ন, বিনিয়োগ গুণকের মান হবে, বিনিয়োগ গুণকের মান হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 1/1 - MPC। পরে প্রশ্ন 6 দাগের, সরকারি ব্যয় পরিবর্তিত থেকে যদি করের পরিমাণে 100 টাকা হ্রাস পায় তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা 3/4 হয়, তবে জাতীয় আয় কত হবে? তো দেখো সরকারি আয় ব্যয় পরিবর্তিত থেকে যদি করের পরিমাণ হ্রাস পায়, তাই তো। তো দেখো অ্যান্সার হবে কিন্তু 300 টাকা, সরি 3000 টাকা, অ্যান্সার 3000 টাকা হবে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সমক পার্থক্যের নিম্নতম মান, অ্যান্সার হবে সি এর আনসার 0। পরে প্রশ্ন, ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা কি হবে? অ্যান্সার এটাও হবে 0 হবে, 0 হবে। পরে প্রশ্ন, মাথাগুন্তি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয়? দারিদ্র। কি হবে? দারিদ্র পরিমাপ করা হয়। পরে প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে জিআইসিআই গঠন করা হয়? অ্যান্সার 1972 সালে, 1972 সালে। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করাবো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো ঠিক না ভুল লেখো। খরার ফলে শস্যহানি ঘটলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নগামী হয়ে যায়। তো দেখো এটা ভুল আছে। পরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে তাকে কি বলে? অ্যান্সার হবে গলি গোপালি, ও লয়হসি অলি, লয়হসি অলি গোপালি, গয়কার লয়হসি অলি গোপালি বাজার বলে। অনেকে বানাম ভুল লেখে, অলি গোলাপ ফুল, অনেকে অলি গোলাপি লেখে, সেজন্য বানামটা আমি বলে দিলাম অথবা দিয়ে। একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি ড্যাশ দ্রব্য বিক্রি করে, একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে। তো দেখো একটি তোমরা এখানে লিখবে পৃথকীকৃত, পৃথকী, পরে পৃথ কয়েদিকে, পৃথকীকৃত কৃত, ঠিক আছে। রোমান 2 এর ওয়ারের প্রশ্ন, রোমান 2 এর ওয়ার, অ্যান্সার হবে পৃথকীকৃত। পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বাজারে একটি বৈশিষ্ট্য হলো দ্রব্যের দাম পৃথকীকরণ, ড্যাশ বাজারে, অ্যান্সার হবে। তো দেখো এটা যত সম্ভব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে পারে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ওকে। পরের প্রশ্ন, মার্কআপের দামের নির্ধারণের তত্ত্বটির মূল প্রবক্তা হলেন। তো দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু এর আগের সেটে আমি বলেছি। অ্যান্সার হবে মাইকেল কালেস্কি, ময়াকার হস্যই কয়াকার মাইকেল কালেস্কি, কয়াকার লয়াকার দন্ত শয়কা হস্যি, মাইকেল কালেস্কি। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। ভেদমান হলো ড্যাশ সমক পার্থক্যের ড্যাশ। তো দেখো ভেদমান হলো তোমাদের এই যে প্রশ্নটা আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ভেদমান এটা লিখবে হলো বর্গ লিখবে। কোথায় প্রশ্নটা কোথায় বলো? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ভেদমান হলো সমক পার্থক্যের বর্গ হবে, বগয়রে। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। একচেটিয়া রাশিমালার একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না। তো দেখো কি হবে? ঋণাত্মক কি হতে পারে? তো দেখো এটা কিন্তু ঋণাত্মক হতে পারে না, ঠিকই আছে।
ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা ঠিক না ভুল লেখো। আয় বৈষম্য সর্বাধিক হলে লোরেন্স রেখা পূর্ণ সমতা রেখার উপর সমাপিত হয়। তো দেখো এটা ভুল আছে। আর ঠিক না ভুল লেখো। কি বলছে, ভারতবর্ষে ভূমি মালিকানা বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। তো দেখো এটা কিন্তু ভারতে ভূমি মালিকানা বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এটা ঠিকই আছে। বৈষম্য তো আছে, তো এমনি তো অলরেডি কিন্তু বৈষম্যে পরিপূর্ণ। ভারতের পরিকল্পনা দারিদ্র্য রেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের পরিকল্পনাকালে দারিদ্র্য রেখার নিচে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো দেখো এটা যে প্রশ্ন আছে এটা ঠিকই তো বলেছে, প্রত্যেকটাই ঠিক। দরিদ্র সীমার নিচেই রয়েছে, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় জীবন বীমা নিগম স্থাপিত হয় 1956 সালে। 1956 সালে। 56 ঠিক না ভুল লেখো। নিউ ইন্ডিয়া কি বলেছে, অ্যাসিওরেন্স কোম্পানি এলটিডি বেসরকারি বীমা সংস্থা। তো দেখো এটা কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকরী হয় 20 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়, তো দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকরিত হয় 1995 সালে। আই থিঙ্ক যত সম্ভব 1995 হওয়া উচিত। ভারতের বীমা ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে 1993 সালে ড্যাশ কমিটি গঠন করা হয়। অ্যান্সার লিখবে। তো দেখো অ্যান্সার লিখবে মালহোত্রা কমিটি গঠন করা। মালহোত্রা কমিটি গঠন করা হয়। তো দেখো এই যে প্রশ্নগুলো এসএ কিউবগুলো আছে, এসএ কিউব দেখা যাক কতগুলো সলভ করেছে, সেই সলভ পেপার তোমাদের আমি দিয়ে দেবো। পারলে একটা এখানে স্ক্রিনশট মেরে নাও। এবার দেখো এই দিকে প্রশ্ন আছে, দাঁড়াও পেজটা একটু ঘুরি ধরি। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। আপাতত এসএ কিউবগুলো তুলে ধরছে, বড় প্রশ্ন তো বইতে আছে। ওকে, এসএ কিউব কোন দ্রব্যের ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়কে লেখো। তো দেখো তোমরা জানো যে ব্যক্তির রুচি পছন্দ, ব্যক্তির আয়। চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো? চাহিদার পরিবর্তন বলতে বোঝায় চাহিদার রেখার স্থান পরিবর্তনকে বোঝায়। চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। তো দেখো অনন্য সকল বিষয় পরিবর্তিত অবস্থায়, ভালো করে দেখাচ্ছি, অনন্য সকল বিষয়ে পরিবর্তিত অবস্থায় ক্রেতার আর্থিক আয় যদি 1% পরিবর্তিত হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা যত ভাগ পরিবর্তিত হবে তাই হবে দ্রব্যের জন্য ক্রেতার চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। পরের প্রশ্ন সম্পূর্ণ স্থিতিস্থাপকতা চাহিদা বলতে কি বোঝো? তো দেখো অ্যান্সার হবে যদি চাহিদা রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল সরলরেখা হয় সেক্ষেত্রে দ্রব্যের দাম স্থির থাকে এবং এই নির্দিষ্ট দামে চাহিদা খুব হতে পারে। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে সলভ করা আছে, পারলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন টু দা পয়েন্ট সলভ করা হয়েছে। পরের প্রশ্ন উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয় থেকে বেশি হতে পারে না কেন? তো দেখো দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় অপেক্ষা কম অথবা স্বল্পকালীন ব্যয় সমান হবে। দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয় অপেক্ষা বেশি হতে পারে না, কারণ দীর্ঘকালে সব উৎপাদনই পরিবর্তনশীল এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘকালীন ব্যয়কে কমানো সম্ভব। পরের প্রশ্ন উৎপাদনের গড় প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কি আছে? তো দেখো উৎপাদনের গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে নিম্নলিখিত সম্পর্কটি আছে। যখন গড় ব্যয় কমে তখন প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় অপেক্ষা কম হবে। যখন গড় ব্যয় বাড়ে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে। আর যখন গড় ব্যয় স্থির থাকে তখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হবে। পরের প্রশ্ন কি বলেছে? চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ 0 হয়, কেন প্রমাণ করো? তো দেখো কেন প্রমাণ করো, তোমরা জানো যে প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক থেকে আমরা পাই। তো দেখো এই যে ফর্মুলাটা লেখা আছে এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান উপরের সম্পর্ক থেকে আমরা পাই। তো দেখো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমি প্রথম থেকে দেখাচ্ছি যে হ্যাঁ, এবার স্ক্রিনশটটা মেরে নাও। ওকে, তো দেখো সংকোচনমূলক ফিসক্যাল নীতি বলতে কি বোঝো? বাণিজ্য চক্রের সমৃদ্ধির অবস্থা যখন দামের স্তর বাড়ছে তখন রাজকোষ নীতি ও ফিসক্যাল নীতির লক্ষ্য হবে সামগ্রিক চাহিদা কমানো। এরূপ নীতিতে সংকোচনমূলক বা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী ফিসক্যাল নীতি বলে। পরের প্রশ্ন সরকারি ব্যয় গুণক কাকে বলে? রাজস্ব অপরিবর্তিত অবস্থায় দ্রব্য সেবা কার্যের উপর সরকারের ব্যয় বাড়লে ভারসাম্য জাতীয় আয় যতগুণ বাড়বে তাকেই বলা হয় সরকারি ব্যয়ের
গুণক বলে। পরে প্রশ্ন, সমক পার্থক্যের সংজ্ঞা দাও। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমক পার্থক্যের সংজ্ঞা দাও। তো দেখো সমক পার্থক্য কি আছে, কোনো চলরাশির এক প্রস্থ মানের সমক পার্থক্য হলো মানগুলি থেকে তাদের গাণিতিক গড়ের পার্থক্যগুলির বর্গসমূহের গাণিতিক ধনাত্মক বর্গমূল। যদি চলরাশির এক্স এর মানগুলি x1 x2 থেকে xn11 এবং তাদের গাণিতিক গড় যদি হয় x বার, তাহলে সমক পার্থক্য। তো দেখো সমক পার্থক্যের ফর্মুলা আছে। পরে প্রশ্ন, জি দেখেন, ভারতের দারিদ্র্যের দুটি কারণ উল্লেখ করো। ভারতের দারিদ্র্য থাকার দুটি কারণ হলো বেকারত্ব ও জনসংখ্যা বৃদ্ধি। পরের প্রশ্ন, কাঠামোগত বেকারত্ব কাকে বলে? দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন যে বেকার সমস্যা দেখা যায় তাকে কাঠামোগত বেকারত্ব বলে। যেমন এক্সাম্পলে বড় শিল্প গড়ে উঠলে কিছু কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়, এর ফলে কিছু লোক বেকার হয়ে পড়ে, এদের বলা হয় কাঠামোগত বেকার। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো এই যে দেখে নাও পারলে, ঠিক আছে, ক্যামেরার মধ্যে ধরানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখো এবার দেখো বোঝা যাচ্ছে, হ্যাঁ এবার দেখো পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন বলেছে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো? বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন, শ্রমিক, কি বলেছে, পরিষেবা প্রভৃতির অবাধ আদান প্রদান ও প্রভৃতিকে বোঝায়। এক কথায় বৈদেশিক লেনদেনের উপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাসকেই বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলে। পরের প্রশ্ন কি বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর কাজ উল্লেখ করো। তো দেখো WTOর কাজ তো তোমরা জানো, উন্নত দেশগুলিতে কৃষিজাত দ্রব্যের আমদানির উপর নিয়ন্ত্রণ শিথিল করার ফলে কৃষিজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পায়। রোমান 2তে উন্নত দেশগুলিতে সুতি বস্ত্রের আমদানির উপর নিয়ন্ত্রণ বাতিল করলে ভারতের সুতিবস্ত্র শিল্প লাভবান হবে, সুতিবস্ত্রের রপ্তানি বাড়বে। পরের প্রশ্ন, জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লাগে। এই প্রশ্নটা অনেকবার সলভ করেছি। মানুষের জীবনের উপর যে বীমা করা হয় তাকে বলা হয় জীবন বীমা। অন্যদিকে কোনো দুর্ঘটনার ফলে সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় তাকে বলা হয় সাধারণ বীমা। জীবন বীমা হলো একটি নিশ্চয়তার চুক্তি, প্রতিশ্রুতি চুক্তি, কিন্তু সাধারণ বীমা হলো ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতি হলে তবেই টাকা বীমা কোম্পানির কাছ থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতের বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করো। তো দেখো ভারতবর্ষের বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করো। তো দেখো তোমরা একটু খাতায় লিখে নাও, আমি বলছি তোমাদের যে বিশ্বব্যাপী রোগ ছড়িয়ে পড়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, সেই সাথে অনেটিভ পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী প্রজাতির আক্রমণের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে কি আছে, আউটসোর্সিং একটি দেশের জনসংখ্যাকে চাকরি অফার করলে এটি অন্য দেশ থেকে চাকরি সরিয়ে দেয়, অনেক লোককে বেকার করে ফেলে। তো দেখো বিশ্বায়নের কিন্তু অনেক ধরনের সমস্যাও আছে, তোমাদের তো বললাম সমস্যা সম্পর্কে, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। বিশ্বায়ন ভালো, কিন্তু বিশ্বায়নের ক্ষতিও আছে। যাই হোক, মোটামুটিভাবে আজকে আমি লাস্ট সেট যেটা ছিল সেটা তোমাদের আমি 270 সলভ করে দিলাম এসি। তো দেখো 270 নম্বর পেজের একটা অঙ্ক আছে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা সলভ করে নেবে, 30 31 30 31 31 30, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো 30 31 30 31 31 30 সমক পার্থক্য। তো দেখো এটা x1, এটা x1 এর হোল স্কয়ার, 30 এর হোল স্কয়ার 900, 31 এর হোল স্কয়ার 961, 30 এর হোল স্কয়ার 900, 31 এর হোল স্কয়ার 961, 31 এর হোল স্কয়ার 961, 30 এর হোল স্কয়ার 900। তো দেখো টোটাল যোগ করে সিগমা x1 এর হোল স্কয়ার সমান 558, ঠিক আছে। যেটা আমরা পেয়েছি 5583, এটা 3 আছে কিন্তু, হ্যাঁ 3টা ঠিক মতন বোঝা যাচ্ছে না, এটা 3 লিখবে। আর এখানে আছে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি টোটাল যোগ করে 183। তো দেখো এখানে রাশি তত্ত্বের সংখ্যা, চলের মানগুলির সংখ্যা কিন্তু 6, টোটাল কিন্তু 6টা সংখ্যা। দেখো এইদিকে যে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তার জন্য কি করছি, এখানে কিন্তু 6 দিয়ে ভাগ হয়েছে, ঠিক আছে। সমক পার্থক্য এসডি, ঠিক আছে। আমাদের সিগমা এক্স আই এর হোল মানে কি আছে এক্স স্কোয়ার এবং সিগমা এক্স আই এর হোল স্কোয়ার। তো দেখো এর মান এখানে বসিয়েছি, এর মান এখানে বসিয়েছি, টোটাল ক্যালকুলেশন করে আমরা 0.5 পেয়েছি। যাই হোক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।